এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। শেষ মুহূর্তের গোয়েন্দা তথ্যে প্রাণে বাঁচলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। একটি ফোন কল, তারপর কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল মার্কিন প্রেসিডেন্টের বিমান। সবকিছু ঠিকই ছিল, সফরও চলছিল পরিকল্পনা মতো, কিন্তু হঠাৎ করেই এমন একটি গোয়েন্দা তথ্য পৌঁছায় যার পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, তুরস্কের মাটিতে কি সত্যি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান? ইসরায়েলের গোয়েন্দা তথ্য কি বলছে? কেন শেষ মুহূর্তে বদলানো হলো ট্রাম্পের বিমান? আর এই ঘটনার পর কেন আবারও বলা হচ্ছে ট্রাম্পই নাকি ইরানের 1 নম্বর টার্গেট? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই সামনে এসেছে একটি বিস্ফোরক দাবি। ইসরায়েলের এক গণমাধ্যমে বলা হয়েছে, একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান তুরস্কের মাটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার প্রস্তুতি নিচ্ছে। ইরানের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের তুরস্ক সফরকে একটি বিরল সুযোগ হিসেবে দেখেছিলেন। এদিকে ইরানের মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে মার্কিন ঘাঁটি, ভয়ে পিছু হচ্ছে মার্কিন বাহিনী। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আঞ্চলিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ মুহূর্তেই ইরান ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর জুড়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যেখানে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। এদিকে ইরানের পাল্টা হামলায় ধরাশায়ী যুক্তরাষ্ট্রের 50,000 সেনা, ইরানের নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের সকল মার্কিন সামরিক ঘাঁটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি কি তাহলে ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে? চরম বিপদের মুখে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা। দফায় দফায় ইরানের প্রতিরোধী মিসাইল হামলায় কুলকিনারাহীন হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে কি মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের বলয়? জানা গেছে, ইরানের মিসাইলের রেঞ্জে চলে এসেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনা, যার কারণে অতি সহজেই শত্রুপক্ষের সেসব সামরিক ঘাঁটিতে প্রতিরোধমূলক হামলা চালাতে পারছে তেহরান। এর মাধ্যমেই কি তাহলে মধ্যপ্রাচ্যে পতন হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? এদিকে আবার সৌদির বিমানবন্দরে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আর হিটলিস্টে তাণ্ডব চালানোর হুঁশিয়ারি এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইয়েমেনের সংঘাত নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। আকাশে যুদ্ধবিমানের গর্জন, ক্ষেপণাস্ত্রের হুমকি আর পাল্টাপাল্টি সামরিক ঘোষণায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তারা একযুগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সোমবার সৌদি যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী এই হামলার উদ্দেশ্য ছিল মানবিক ফ্লাইট বন্ধ করে দেওয়া, যাতে চিকিৎসার জন্য বিদেশগামী রোগী এবং আটকে পড়া সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হয়। তিনি অভিযোগ করেন, এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে চলমান অবরোধেরই অংশ। এদিকে আবারও ইসরায়েলে মহাবিদ্রোহ, নেতানিয়াহুর বিরুদ্ধে 70 লক্ষ মানুষের আন্দোলন, বিদায়ের ঘণ্টা বাজছে বড় শয়তান নেতানিয়াহুর। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাইরে থেকে কোনো মিসাইল আসেনি, আকাশ থেকে কোনো বোমাও পড়েনি, কিন্তু তেল আবিবের রাজপথ আজ আক্ষরিক অর্থেই চলছে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মহাবিদ্রোহ বা সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। হ্যাঁ দর্শক, কোনো কল্পনা নয়, 70 লক্ষ মানুষের এক বিশাল গণ আন্দোলন এবং নো ট্রাস্ট মুভমেন্ট আছড়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে। যে নেতানিয়াহু এতদিন হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে ধ্বংস করার ফাঁকা হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে দাদাগিরি করতেন, আজ তিনি নিজেদের দেশের সাধারণ জনগণের ক্ষোভের আগুনে পুড়ে বাংকারে মুখ লুকাতে বাধ্য হচ্ছেন। ইসরায়েল আজ বাইরের শত্রুর মিসাইলে নয়, ধ্বংস হচ্ছে ঠিক ভেতর থেকে। ইসরায়েলের রাজপথে এই অভাবনীয় গৃহযুদ্ধ এবং গডফাদার আমেরিকার চরম অপমানের পর পুরো বিশ্ব আজ রুদ্ধশ্বাস কিছু প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, হামাস বা হিজবুল্লাহর হামলা নয়, খোদ ইসরায়েলের 70 লক্ষ সাধারণ নাগরিক কেন হঠাৎ করে নিজেদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এই মহাবিদ্রোহ শুরু করলো? কট্টর ইহুদিদের ঠিক কোন গোপন সুবিধা দিতে গিয়ে নিজের দেশের জনগণের কাছে আজ চরম প্রতারক এবং অযোগ্য সাব্যস্ত হলেন নেতানিয়াহু? এদিকে আবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে আসছে মোস্তফা খামেনি, বড় ঘোষণা দিল ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চলতি বছরের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির শাসন ক্ষমতায় এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে মোস্তফা হোসেইন খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হলেও আজও পর্যন্ত তিনি সামনে আসেননি।
খামেনি। অবশেষে কয়েক সপ্তাহের এই রহস্যময় অনুপস্থিতির অবসান ঘটিয়ে জনসমক্ষে আসছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী মঙ্গলবার তিনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভায় নেতৃত্ব দেবেন। তবে তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি বা অন্য কোনো মাধ্যমে যুক্ত হবেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী ড্রোন হামলা গুড়িয়ে গেল আমেরিকার অহংকার হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে দীর্ঘ অন্তরাল শেষে আজই জনসম্মুখে আসছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। আমি কি ঠিক শুনলাম? দেখা যাক কি হয়। ওয়াশিংটনকে তেহরানের পরিষ্কার হুঁশিয়ারি, চুক্তি না মানলে ইরানও কোনো ছাড় দেবে না। পরাশক্তি আমেরিকার পিছু হটার এই অবিশ্বাস্য ভূ রাজনীতির আসল রহস্য কি জানতে হলে প্লিজ ভিডিওটি পুরোটা দেখুন। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। আজ 14 জুলাই 2026 সকাল 11টার এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। সারা রাত ও আজ ভোরে মধ্যপ্রাচ্যে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই একটি ভিডিওতে আমরা সেই সব বড় বড় আপডেটগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে একটু হেডলাইন্সগুলো শুনে নিন। ইয়েমেনের হুতিরা মিসাইল দিয়ে সৌদি আরবের উপর একটা বড় হামলা চালিয়েছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি সৌদিকে এই হামলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। দর্শক, ইয়েমেনে কি তবে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে চলেছে? এদিকে টানা তৃতীয় রাতেও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পরের ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ্যে এসেছে। ওদিকে ইরানও কিন্তু বসে নেই। প্রতিশোধ নিতে কুয়েতে আমেরিকার ঘাঁটির উপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তারা। এছাড়াও আপনি দেখবেন হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরান মিসাইল মেরে আগুন ধরিয়ে দিয়েছে, যেখানে বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবর আসছে। ইউএই এখন সরাসরি বদলা নেওয়ার হুমকি দিচ্ছে। একই সময়ে আপনার বাহরাইনেও শক্তিশালী বিস্ফোরণের খবর বেরিয়ে একেবারে নতুন উত্তেজনা আর আতঙ্ক সৃষ্টি করেছে। একটি ফোন কল, তারপর কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল মার্কিন প্রেসিডেন্টের বিমান। সবকিছু ঠিকই ছিল, সফরও চলছিল পরিকল্পনা মতো, কিন্তু হঠাৎ করেই এমন একটি গোয়েন্দা তথ্য পৌঁছায় যার পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, তুরস্কের মাটিতে কি সত্যি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান? ইসরায়েলের গোয়েন্দা তথ্য কি বলছে? কেন শেষ মুহূর্তে বদলানো হলো ট্রাম্পের বিমান? আর এই ঘটনার পর কেন আবারও বলা হচ্ছে ট্রাম্পই নাকি ইরানের 1 নম্বর টার্গেট? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই সামনে এসেছে একটি বিস্ফোরক দাবি। ইসরায়েলের এক গণমাধ্যমে বলা হয়েছে, একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান তুরস্কের মাটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার প্রস্তুতি নিচ্ছে। ইরানের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের তুরস্ক সফরকে একটি বিরল সুযোগ হিসেবে দেখেছিলেন। সেই কারণেই যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। এই সতর্কতার পরেই শেষ মুহূর্তে ট্রাম্পের নির্ধারিত বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই তথ্য এখন পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যম ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নির্দিষ্ট হত্যা চক্রান্তের সত্যতা নিশ্চিত করেনি। তবে এটাও সত্য, ট্রাম্পকে ঘিরে হুমকির বিষয়টি নতুন নয়। 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই ইরানপন্থী বিভিন্ন মহল বারবার প্রতিশোধের কথা বলে আসছে। সাম্প্রতিক যুদ্ধের পর পরিস্থিতি আরো জটিল হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি মোস্তফা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। যদিও তিনি ট্রাম্পের নাম সরাসরি বলেননি, এরপরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পকে ঘিরে নতুন হুমকির খবর প্রকাশ হতে থাকে। ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের নেতাকে হত্যা করতে চায়, মানে আমাকে। আমি তাদের তালিকায় 1 নম্বরে আছি। তবে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে হুমকি দেওয়া আর বাস্তবে কোনো অভিযান চালানোর সক্ষমতা এক বিষয় নয়। এখন পর্যন্ত এমন কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশ হয়নি যা নিশ্চিত করে তুরস্কে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছিল। একটি গোয়েন্দা সতর্কবার্তা, শেষ মুহূর্তে বদলে যাওয়া একটি বিমান, আর তারপর থেকেই নতুন করে শুরু হয়েছে বিশ্বজুড়ে আলোচনা। তুরস্কে সত্যি কি ট্রাম্পের উপর হামলার ছক কষেছিল ইরান, নাকি এটি ছিল কূটনৈতিক চাপ তৈরির আরেকটি অধ্যায়? তার স্পষ্ট উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় পরিষ্কার, ওয়াশিংটন ও তেহরানের এই সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি গোয়েন্দা তথ্য, কৌশল, প্রতিশোধ আর অবিশ্বাসের এমন এক যুদ্ধ যেখানে একটি সতর্কবার্তাও বদলে দিতে পারে পুরো বিশ্বের রাজনৈতিক হিসাব। আঞ্চলিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ মুহূর্তেই ইরান ও যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর জুড়ে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যেখানে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা অঞ্চল জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। আইআরজিসি আরও নিশ্চিত করেছে যে তারা গতরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া তারা হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তারা রাতারাতি জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে, যার ফলে এই সকল মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, নৌসম্পদ এবং গোলাবারুদ সংরক্ষণাগার সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানানোর কয়েক ঘন্টা পরেই এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একজন সেনা কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন। পরবর্তী দফায় মার্কিন হামলায় হরমুজ প্রণালীর নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস, কেশমদ্বীপ এবং হাজিয়াবাদকে লক্ষ্যবস্তু করা হয়।
কেশমের গভর্নর হোসেন আমির তৈমুরি বলেছেন, রবিবার দ্বীপটিকে লক্ষ্য করে 10 থেকে 11টি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে আইআরজিসি এই হামলার প্রতিশোধ হিসেবে কুয়েতে একটি মার্কিন রাডার সাইটকে লক্ষ্যবস্তু করেছে এবং জর্ডানে একটি মার্কিন ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে 3টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান যুক্তরাষ্ট্রের এই হামলা পাল্টা হামলার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, যার ফলে এই যুদ্ধ আরও নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি কি তাহলে ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে? চরম বিপদের মুখে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা। দফায় দফায় ইরানের প্রতিরোধী মিসাইল হামলায় কুলকিনারাহীন হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে কি মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের বলয়? জানা গেছে ইরানের মিসাইলের রেঞ্জে চলে এসেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনা, যার কারণে অতি সহজেই শত্রুপক্ষের সেসব সামরিক ঘাঁটিতে প্রতিরোধমূলক হামলা চালাতে পারছে তেহরান। এর মাধ্যমেই কি তাহলে মধ্যপ্রাচ্যে পতন হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? ইরানের প্রকৃত সামরিক শক্তির বিষয়টি সম্পর্কে হয়তো খুব একটা ভালো ধারণা ছিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যার কারণে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আগ্রাসনে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের ময়দানে নিজেদের সামরিক বাহিনী যখন নাজেহাল অবস্থায় পড়া শুরু করে, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের। কিন্তু যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করেই চলে গেলে যে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হবে মার্কিন শাসককে, সে দিকটির কথা বিবেচনায় রেখেই এখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসী হচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে ঘিরেই এখন নতুন ধরনের ফাঁদ পাতার চক্রান্ত করছে মার্কিন প্রশাসন। সে লক্ষ্যে সম্প্রতি বৈশ্বিক সামুদ্রিক করিডোরটি দিয়ে জোরপূর্বক নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে পার করার অপচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক বাহিনীর কাছে ধরাশায়ী হয়ে হরমুজ প্রণালীর নির্দিষ্ট এলাকা থেকে পালাতে বাধ্য হয় মার্কিনীদের ওই জাহাজগুলো। তবে ঘটনার রেশ এখানেই শেষ হয়নি। ইরান জুড়ে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান। জানা গেছে শুধুমাত্র কুয়েতের আলী আল সালেম মার্কিন সামরিক ঘাঁটিতে 13 জুলাই হামলা চালিয়েই প্যাট্রিয়ট মডেলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। অথচ এর আগে বহুবার তেহরান জানিয়েছে যে ইরানের সামরিক বহরে থাকা শক্তিশালী মিসাইলগুলো দিয়েই মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটিকে তছনছ করে দিতে পারবে দেশটি। তবে কি এর মাধ্যমেই পারস্য উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ হারালো যুক্তরাষ্ট্র? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে দেশটির কমপক্ষে 50,000 সেনা মোতায়েন আছে। তাই তো বিশ্লেষকরা বলছেন ইরানের পাল্টা হামলার মুখে চরম বিপদের সম্মুখীন মার্কিন সেনারা। এমনকি কিছু কিছু সমরবিদ এটিও দাবি করছেন যে এরই মাঝে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু শুধুমাত্র মিসাইল দিয়েই কি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে ঘায়েলে সফল হতে পারবে ইরান? ও ইয়েমেনের সংঘাত নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। আকাশে যুদ্ধবিমানের গর্জন, ক্ষেপণাস্ত্রের হুমকি আর পাল্টাপাল্টি সামরিক ঘোষণায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তারা একযুগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সোমবার সৌদি যুদ্ধবিমান সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান হামলা চালায়। তার ভাষ্য অনুযায়ী এই হামলার উদ্দেশ্য ছিল মানবিক ফ্লাইট বন্ধ করে দেওয়া, যাতে চিকিৎসার জন্য বিদেশগামী রোগী এবং আটকে পড়া সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হয়। তিনি অভিযোগ করেন, এটি শুধু একটি সামরিক অভিযান নয়, বরং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে চলমান অবরোধেরই অংশ। ঘটনার পরই ইয়েমেনি বাহিনীর দাবি অনুযায়ী দ্রুত পাল্টা অভিযান চালানো হয়। আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং তাদের দাবি অভিযানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তবে এই দাবির স্বাধীন বা নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক যাচাই এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। সামরিক মুখপাত্র আরও বলেন, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরবকেই সম্পূর্ণ দায় বহন করতে হবে। তার অভিযোগ, এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব এমন এক সংঘাতকে আরও গভীর করেছে যার পরিণতি পুরো অঞ্চলের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, সানার উপর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন তাদের প্রতিরোধমূলক পদক্ষেপ চালিয়ে যাবে। সবচেয়ে নাটকীয় সতর্কবার্তা আসে আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে। ইয়াহিয়া সারি বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানান। তার দাবি, সানার আন্তর্জাতিক বিমানবন্দরের অবরোধ অব্যাহত থাকলে সৌদি আকাশপথও নিরাপদ থাকবে না। এই বক্তব্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিবৃতিতে ইয়েমেনের পক্ষ থেকে ইরানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ইয়েমেনি বাহিনীর দাবি, সানার বিমানবন্দরের উপর আরোপিত অবরোধ ভাঙতে এবং মানবিক ফ্লাইট পরিচালনায় ইরান গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। একই সঙ্গে সানা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত গণসমাবেশের প্রশংসা করে তারা জানায়, জনগণের সমর্থন তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এদিকে রাজধানী সানায় হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে সৌদি হামলার নিন্দা জানান এবং ইয়েমেনি বাহিনীর পদক্ষেপের
হস্তক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেন, সানার আন্তর্জাতিক বিমানবন্দরের উপর হামলা ও অবরোধ মানবিক সংকটকে আরও গভীর করেছে এবং এর অবসান হওয়া জরুরি। এর আগে ইয়েমেনি সামরিক গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করে যেখানে সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল স্থাপনার অবস্থান দেখানো হয়। ভিডিওতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, জাজান বন্দর, জেদ্দা ইসলামিক পোর্ট এবং রাস তানুরা তেল স্থাপনা সহ একাধিক কৌশলগত স্থাপনার উল্লেখ ছিল। যদিও ভিডিওতে সরাসরি এসব স্থাপনায় হামলার ঘোষণা দেওয়া হয়নি, তবে বার্তাটি ছিল স্পষ্ট। ইয়েমেনের দাবি অনুযায়ী সংঘাত চলতে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির বাইরে থাকবে না। বাইরে থেকে কোনো মিসাইল আসেনি, আকাশ থেকে কোনো বোমাও পড়েনি, কিন্তু তেল আবিবের রাজপথ আজ আক্ষরিক অর্থেই চলছে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মহাবিদ্রোহ বা সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। হ্যাঁ দর্শক, কোনো জল্পনা কল্পনা নয়, ৭০ লক্ষ মানুষের এক বিশাল গণ আন্দোলন এবং নো ট্রাস্ট মুভমেন্ট আশ্রে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে। যে নেতানিয়াহু এতদিন হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে ধ্বংস করার ফাঁকা হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে দাদাগিরি করতেন, আজ তিনি নিজেদের দেশের সাধারণ জনগণের ক্ষোভের আগুনে পুড়ে বাংকারে মুখ লুকাতে বাধ্য হচ্ছেন। ইসরায়েল আজ বাইরের শত্রুর মিসাইলে নয়, ধ্বংস হচ্ছে ঠিক ভেতর থেকে। ইসরায়েলের রাজপথে এই অভাবনীয় গৃহযুদ্ধ এবং গডফাদার আমেরিকার চরম অপমানের পর পুরো বিশ্ব আজ রুদ্ধশ্বাস কিছু প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, হামাস বা হিজবুল্লাহর হামলা নয়, খোদ ইসরায়েলের ৭০ লক্ষ সাধারণ নাগরিক কেন হঠাৎ করে নিজেদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এই মহাবিদ্রোহ শুরু করলো? কট্টর ইহুদিদের ঠিক কোন গোপন সুবিধা দিতে গিয়ে নিজের দেশের জনগণের কাছে আজ চরম প্রতারক এবং অযোগ্য সাব্যস্ত হলেন নেতানিয়াহু? দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েলি মন্ত্রিসভা ঠিক এমন কি স্পর্ধা দেখিয়েছিল যার জবাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যেই তাদের আমেরিকান ট্যাক্সের টাকায় চলা পরজীবী বলে চরম অপমান করলেন? আর সবচেয়ে বড় এবং রক্তহীন করা প্রশ্ন, একদিকে ইউরোপের দেশগুলোর চরম অস্ত্র নিষেধাজ্ঞা আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ধমক খেয়ে যুদ্ধবিরতি মানতে বাধ্য হওয়া, গডফাদার আমেরিকা কেন নিজেদের স্বার্থে ইসরায়েলকে মাছ দরিয়ায় এতিম করে দিয়ে ইরানের সামনে বলির পাঠা বানাচ্ছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা ইসরায়েলের এই মহাবিদ্রোহ এবং আমেরিকার ট্যাক্সের খোঁটা দিয়ে নেতানিয়াহুকে করা চরম অপমান ডিকোড করব। ভিডিওটিতে এখন একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। কেন ইসরায়েলের সাধারণ জনগণ আজ নেতানিয়াহুর রক্ত চাইছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের অভ্যন্তরীণ চরম বৈষম্যের পথে। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অর্থনীতি যে ধুলোয় মিশে গেছে তা এখন সাধারণ ইহুদিদের দৈনন্দিন জীবনে চরম আঘাত আনছে। যুদ্ধের নামে সাধারণ নাগরিকদের জোর করে আইডিএফে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, অথচ আলট্রা অর্থোডক্স বা কট্টর ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনী থেকে ছাড় দেওয়া হয়েছে। সাধারণ জনগণ মরবে আর কট্টরপন্থীরা আরামে থাকবে। এই বৈষম্য পুরো ইসরায়েল জুড়ে চরম ক্ষোভ এবং সিভিল ওয়ারের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক জরিপে দেখা যাচ্ছে প্রায় ৬০% বেশি ইসরায়েলি নেতানিয়াহুকে দেশের জন্য চরম হুমকি হিসেবে মনে করছে। দেশের ভেতরে যখন এই আগুন জ্বলছে, ঠিক তখন আন্তর্জাতিক বিশ্ব থেকে ইসরায়েলের অক্সিজেন সাপ্লাই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। যে ইউরোপ এতদিন চোখ বন্ধ করে ইসরায়েলকে $1 ট্রিলিয়ন অস্ত্র দিত, আজ তারাই তেল আবিবের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় মিত্র জাপান ও কানাডা ইসরায়েলের উপর চরম ওয়েপন এম্বার্গো বা অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপ থেকে বোমা এবং মিসাইলের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় আইডিএফের সেই অজেয় যুদ্ধযন্ত্র আজ আক্ষরিক অর্থেই অকেজো এবং পঙ্গু হওয়ার পথে। ইউরোপের এই বয়কটের পর ইসরায়েলের শেষ আশা ছিল তাদের সবচেয়ে বড় গডফাদার আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে এমন এক চপেটাঘাত করেছে যা জায়নবাদী ইতিহাসের সবচেয়ে নগ্ন এবং অপমানজনক ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কাছে আজ ইসরায়েল স্রেফ একটি ব্যবহারযোগ্য দাবার গুটি। ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে চরম ধমক দিয়ে বলেছেন যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, এমনকি ইরান ডিল বা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়েও ইসরায়েলের সমস্ত আপত্তিকে আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আমেরিকা নিজেদের মতো করে এগোচ্ছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ইসরায়েলের আবদার শোনাচ্ছে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষা করা আমেরিকার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় এবং রক্তহীন করা অপমানটি এসেছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে। তিনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে ইসরায়েলি মন্ত্রিসভাকে এমনভাবে রোস্ট বা অপমান করেছেন যা শুনলে যে কোনো স্বাধীন দেশের নেতার লজ্জায় মাথা কাটা যাওয়ার কথা। জেডি ভ্যান্স অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের ধমক দিয়ে বলেছেন, তোমরা তোমাদের একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করার সাহস দেখিও না। এরপর তিনি নেতানিয়াহু সরকারকে তাদের আসল রূপ এবং নগ্ন বাস্তবতাটি স্মরণ করিয়ে দিয়ে এমন কথা বলেছেন যা ইসরায়েলের $1 ট্রিলিয়ন অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তিনি বলেছেন, মনে রেখো, ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রের সবচেয়ে বড় অংশ হল আমেরিকান তৈরি এবং সেটি আমেরিকার ট্যাক্স পেয়ারদের বা সাধারণ জনগণের ঘামের অর্থে চলে। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন। পরাশক্তির ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে ইসরায়েল আসলে আমেরিকার ভিক্ষার টাকায় এবং আমেরিকার ট্যাক্সের টাকায় বেঁচে থাকা একটি কৃত্রিম রাষ্ট্র। এই একটিমাত্র ডায়ালগ নেতানিয়াহু সরকারের সমস্ত সামরিক দম্ভ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বের অহংকারকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। বছরের শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির শাসন ক্ষমতায় এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তবে মোস্তফা হোসেইন খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হলেও আজও পর্যন্ত তিনি সামনে আসেননি। অবশেষে কয়েক সপ্তাহের এই রহস্যময় অনুপস্থিতির অবসান ঘটিয়ে জনসমক্ষে আসছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আগামী মঙ্গলবার তিনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভায় নেতৃত্ব দেবেন।
তবে তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি বা অন্য কোনো মাধ্যমে যুক্ত হবেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। 12 জুলাই ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে যা তাসনিম নিউজ এজেন্সি প্রচার করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত তেহরানের ইমাম খোমেনি নামাজ প্রাঙ্গণে আলী খামেনির স্মরণে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে মোস্তফা খামেনি নেতৃত্ব দেবেন। এর আগে আলী খামেনির 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় দাফন এবং শোকানুষ্ঠানে মোস্তফা খামেনির অনুপস্থিতি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জল্পনার জন্ম দেয়। যদিও ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার, প্রধান বিচারপতি, সরকারের শীর্ষ আলোচক সহ অনেক শীর্ষ কর্মকর্তা পুরো শোকানুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত ছিলেন। একইভাবে আলী খামেনির অন্য 3 ছেলে মোস্তফা, মাসউদ ও মেইসাম অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন। এর আগে আলী খামেনি নিহত হওয়ার 10 দিন পর ধর্মীয় পরিষদের সিদ্ধান্তে মোস্তফা খামেনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তার জনসমক্ষে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পশ্চিমা কয়েকটি গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোস্তফা খামেনির মুখমণ্ডল এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। তবে ইরানের কর্মকর্তারা এই সব তথ্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, নিরাপত্তার স্বার্থে এবং উন্নত নজরদারি প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্তের ঝুঁকি এড়াতে মোস্তফাকে জনসমক্ষে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। একে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রকাশিত এক লিখিত বার্তায় মোস্তফা খামেনি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, এটি ইরানি জাতির ইচ্ছা এবং তারা থাকুক বা না থাকুক এই প্রতিশোধ একদিন বাস্তবায়িত হবে। মঙ্গলবারের স্মরণ সভায় মোস্তফা খামেনির সম্ভাব্য উপস্থিতি নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এটি হতে পারে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী ড্রোন হামলা, গুড়িয়ে গেল আমেরিকার অহংকার হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে দীর্ঘ অন্তরাল শেষে আজই জনসম্মুখে আসছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। আমি কি ঠিক শুনলাম? দেখা যাক কি হয়। ওয়াশিংটনকে তেহরানের পরিষ্কার হুঁশিয়ারি, চুক্তি না মানলে ইরানও কোনো ছাড় দেবে না। পরাশক্তি আমেরিকার পিছু হাঁটার এই অবিশ্বাস্য ভূ রাজনীতির আসল রহস্য কি জানতে হলে প্লিজ ভিডিওটি পুরোটা দেখুন। কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও 2টি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। গত 12 জুলাই সংঘটিত এই অভিযানের পর ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি মূলত ইরানে হামলার উদ্দেশ্যে হিমার্স লঞ্চারগুলো প্রস্তুত রাখছিল। ইরানের ড্রোন হামলায় লঞ্চার দুটির পাশাপাশি মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামেও আগুন ধরে যায় এবং সেটি পুরোপুরি গুড়িয়ে যায়। ইরান নির্দিষ্ট করে মোট ধ্বংসপ্রাপ্ত লঞ্চারের সংখ্যা প্রকাশ না করলেও দাবি করেছে এই সফল ড্রোন অপারেশন ঘাঁটিতে কর্মরত অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অত্যন্ত নির্ভুল ও বহুমুখী ক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের তৈরি এই হালকা ও ট্রাক মাউন্টেন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স ধ্বংসের পাশাপাশি বাহরাইনেও মার্কিন ড্রোন বহর ধ্বংসের দাবি করেছে ইরান, যা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। পিতার স্মরণ সভায় জনসমক্ষে আসতে পারেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরান যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর থেকে অন্তরালে থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি অবশেষে জনসম্পর্কে আসতে পারেন। গত 28শে ফেব্রুয়ারি বিমান হামলায় নিহত হওয়া তার পিতা তথা সাবেক শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আজ মঙ্গলবার যখন আমি আপনাদের সাথে কথা বলছি, তেহরানের মুসাল্লায় একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 56 বছর বয়সে নতুন এই নেতার পক্ষ থেকে এই সভাটি অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে আলী খামেনির মৃত্যুর পর দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হলেও সেখানে মোস্তফাকে দেখা যায়নি। তেহরানের ইমাম খামেনি গ্রান্ড মুসাল্লায় আয়োজিত সেই জানাজায় তার অন্য 3 ভাই ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় 37 বছর ধরে ইরান শাসন করা আলী খামেনির শেষ বিদায় লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় নেমে আসেন। পিতার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতা লাভ করলেও মোস্তফা খামেনি এখনো পর্যন্ত সম্পূর্ণ আড়ালে রয়েছেন। খামেনি কি সত্যি বেঁচে আছেন না মারা গেছেন? আপনারাও আপনাদের কমেন্টে জানাতে পারেন। খামেনি যদি মারা যেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখুন, আর যদি খামেনি জীবিত অবস্থায় থাকে তাহলে আপনারা বলবেন জীবিত। এমন অবস্থায় চলতি সপ্তাহে পিতার এই রাষ্ট্রীয় স্মরণ সভায় যদি নতুন সর্বোচ্চ নেতা শেষ পর্যন্ত যোগ দেন, তবে ইরানের সর্বোচ্চ পদ গ্রহণের পর এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক এবং ঐতিহাসিক জনসম্মুখে উপস্থিতি। কিন্তু আমার মনে হয় না তিনি আজকের এই অনুষ্ঠানে আসবেন, কারণ তাকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তন্ন তন্ন করে খুঁজছে শেষ করে দেওয়ার জন্য। সেই সুযোগটা ইরান তাদেরকে দিবে না। যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানার আহ্বান ইরানের। এদিকে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরানও আর তা মেনে চলবে না বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 13 জুলাই তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, ইরান প্রতিটি আলোচনাতে অত্যন্ত সতর্কতা, গুরুত্ব এবং জনগণের স্বার্থ ও উদ্বেগকে সামনে রেখে অংশ নিয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং ইসলামী প্রজাতন্ত্র হিসেবে কখনোই প্রথম পক্ষ হয়ে নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেনি। তবে প্রতিবারই যখন অপরপক্ষ দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে, ইরানও তখন নিজেদের প্রতিশ্রুতি পালন করেনি। বাঘাই স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারক আর মেনে চলবে না এবং ভবিষ্যতেও তেহরান এই একই নীতি অনুসরণ করবে। ভূ রাজনীতি, সামরিক উত্তেজনা ও হোয়াইট হাউসের কৌশল।
বর্তমান বিশ্ব রাজনীতি ও সামরিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, উত্তর কোরিয়া এবং ইউক্রেনের মধ্যকার উত্তেজনা এক জটিল সমীকরণ তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের নীতি নির্ধারকরা চীনের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলার পাশাপাশি ওয়াশিংটনের কৌশলগত অবস্থানকে সুসংহত করার চেষ্টা করছেন। তবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের পক্ষ থেকে ধেয়ে আসা সামরিক হুমকি এবং ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পেন্টাগনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানকে প্রতিহত করতে এবং তাদের সম্ভাব্য আক্রমণ রুখে দিতে পেন্টাগন অপারেশন এপিক ফিউরির মতো সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা ও প্রায় 20 দিনের একটি কাউন্টডাউন নিয়ে এগোচ্ছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি হলো আকাশ সীমা সুরক্ষা, যার জন্য তারা প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে না, তারা বিভিন্ন জায়গা থেকে চেয়ে চিনতে নিয়ে আসছে, কারণ ইরান যুদ্ধে 40 দিনের যুদ্ধে সবকিছু শেষ হয়ে গেছে। একই সাথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এবং অস্ট্রেলিয়ার মতো মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক টানাপোড়েনের মধ্যে ওয়াশিংটন কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং তাইওয়ান ও উত্তর কোরিয়ার সংবেদনশীল পরিস্থিতির উপরও কড়া নজর রাখছে। ইউক্রেন সংকটে মার্কিন লাইসেন্সপ্রাপ্ত সামরিক সরঞ্জাম প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টারা যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষকে আকাশে প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করছেন। সামরিক কমান্ডার ও হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের যৌথ প্রচেষ্টায় আমেরিকা তার বন্ধুদের রক্ষা ও নিজের ভূ রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করেছে, যেখানে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি স্পষ্ট। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন, মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু করে হোয়াইট হাউসের ক্ষমতার করিডোর, বিশ্ব রাজনীতিতে এখন বইছে এক প্রলয়ঙ্কারী ঝড়। একদিকে কুয়েতের ঘাঁটিতে আমেরিকার দম্ভ ঘুরিয়ে দিয়ে ইরানের এই বিধ্বংসী ড্রোন হামলা, অন্যদিকে দীর্ঘ অন্তরাল ভেঙে রক্তচক্ষু নিয়ে জনসম্মুখে আসছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। ওয়াশিংটনকে তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, চুক্তি ভাঙলে পূর্বে আমেরিকার শেষ অহংকারটুকু। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি কি তবে শুরু হওয়ার আগে মুখ থুবড়ে পড়লো, নাকি ট্রাম্প প্রশাসনের এই পিছু হটার পেছনে লুকিয়ে আছে চীনকে ঠেকানোর অন্য কোনো ভয়ঙ্কর গোপন চাল? বিশ্ব কি তবে এক মহাযুদ্ধে দ্বার প্রান্তে? এই আন্তর্জাতিক দাবার বোর্ডের পরবর্তী চালটি কি হতে যাচ্ছে? মার্কিন সাম্রাজ্যের পতন, নাকি ইরানের উপর নেমে আসবে পেন্টাগনের ইতিহাসের সবচেয়ে নৃশংস প্রতিশোধ? আজ 14 জুলাই 2026 সকাল 11টার এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। সারা রাত ও আজ ভোরে মধ্যপ্রাচ্যে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই একটি ভিডিওতে আমরা সেই সব বড় বড় আপডেটগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে একটু হেডলাইন্সগুলো শুনে নিন। ইয়েমেনের হুতিরা মিসাইল দিয়ে সৌদি আরবের উপর একটা বড় হামলা চালিয়েছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প নাকি সৌদিকে এই হামলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। দর্শক, ইয়েমেনে কি তবে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে চলেছে? এদিকে টানা তৃতীয় রাতেও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পরের ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ্যে এসেছে। ওদিকে ইরানও কিন্তু বসে নেই, প্রতিশোধ নিতে কুয়েতে আমেরিকার ঘাঁটির উপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে তারা। এছাড়াও আপনি দেখবেন হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরান মিসাইল মেরে আগুন ধরিয়ে দিয়েছে, যেখানে বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার খবর আসছে। ইউএই এখন সরাসরি বদলা নেওয়ার হুমকি দিচ্ছে। একই সময়ে আপনার বাহরাইনেও শক্তিশালী বিস্ফোরণের খবর বেরিয়ে একেবারে নতুন উত্তেজনা আর আতঙ্ক সৃষ্টি করেছে। এগুলো তো শুধু হেডলাইন্স ছিল দর্শক, কিন্তু খবরগুলোর গভীরে গেলে পরিস্থিতি যে আরো বেশি গুরুতর সেটাই স্পষ্ট হয়ে উঠবে। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। দর্শক, শুরুতে যে বড় খবরটা দেব সেটা প্রমাণ করে যে যুদ্ধের একটা নতুন ফ্রন্ট খুলতে চলেছে। ইয়েমেনের হুতিরা সরাসরি সৌদি আরবের উপর মিসাইল ছুড়েছে। 13 ও 14 জুলাই রাতের খবর অনুযায়ী সৌদি নেতৃত্বাধীন মিলিটারি ফোর্সের দাবি, হুতিরা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। সৌদির দাবি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলগুলোকে মাঝপথেই ধ্বংস করে একটা বড় ক্ষতি আটকে দিয়েছে। কিন্তু অনেক জায়গায় আবার দাবি করা হচ্ছে যে মিসাইলগুলো ঠিকই হিট করেছে। এখন হুতিরা কি বলছে শুনুন। হুতিরা বলছে, আমরা আগে হামলা করিনি, আমরা শুধু সৌদি আরবের হামলার জবাব দিয়েছি। আসলে ঘটনা হলো, কয়েক ঘন্টা আগেই ইয়েমেন সরকার, যাদের সৌদি আরব সাপোর্ট করে, সানার এয়ারপোর্টে হামলা চালিয়েছিল। ইয়েমেন সরকারের দাবি হচ্ছে এই হামলার আসল টার্গেট ছিল একটা ইরানি জাহাজ, যেটাকে তারা সানা এয়ারপোর্টে নামতে দিতে চায়নি, কারণ তাদের দাবি ওই জাহাজে হুতিদের প্রতিনিধিরা ছিল। কিন্তু এদিকে হুতিরা বলছে ইরানি জাহাজটা ঠিকই নিরাপদে ল্যান্ড করেছে এবং সৌদি আরব তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। হুতিরা জানিয়েছে, সানা এয়ারপোর্টে হামলা করে সৌদি আরব এতদিন ধরে চলে আসা যুদ্ধবিরতি এবং নিরাপত্তা ভেঙে দিয়েছে। অর্থাৎ হুতিদের মতে এখন সৌদির প্রতিটি হামলার কড়া জবাব দেওয়া হবে। দর্শক, পরিস্থিতি যদি এভাবেই এগোতে থাকে, তাহলে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের পাশাপাশি ইয়েমেন আর সৌদি আরবের মধ্যেও একটা খোলা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এর মানে হলো মিডল ইস্টে যুদ্ধের পরিধি এখন আরো বড় হতে চলেছে। ইয়েমেন আর সৌদি আরবের এই সংঘাতের গল্পে এবার ডোনাল্ড ট্রাম্পের নামও জড়িয়ে গেছে। আজ 14 জুলাই সকালে আমেরিকান পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওসের একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের উপর যে বড় হামলাটা করেছে, তার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে এর জন্য সরাসরি অনুমতি এবং সমর্থন দিয়েছিলেন। আমেরিকান অফিসারদের বরাতে বলা হয়েছে যে ট্রাম্প হুতিদের বিরুদ্ধে এই সামরিক হামলার জন্য সৌদিকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। দর্শক, মনে রাখবেন, এখনো আমেরিকা বা সৌদির তরফ থেকে এর কোনো অফিসিয়াল সত্যতা পাওয়া যায়নি। কিন্তু যদি এই রিপোর্ট সত্য হয়, তাহলে বুঝতে হবে সানা এয়ারপোর্টের হামলাটা শুধু সৌদির সিদ্ধান্তে ছিল না, এর পেছনে আমেরিকারও হাত ছিল। রিপোর্টে বলা হয়েছে 2022 সাল থেকে ইয়েমেন ও সৌদির মধ্যে যে 4 বছরের একটা অঘোষিত শান্তি চলছিল, এই হামলার মাধ্যমে সেটা পুরোপুরি শেষ হয়ে গেল। ওই চুক্তি ভেঙে গেছে। এখন যদি ইয়েমেন আর সৌদির মধ্যে আবার সরাসরি যুদ্ধ শুরু হয়, তবে আমেরিকা ইরান ইসরায়েল লড়াইয়ের সাথে এটা একটা নতুন এবং বিশাল বড় ফ্রন্ট খুলে দেবে।
এবার শুনুন ইরানের উপরে হামলার খবর। 13 ও 14 জুলাইয়ের মাঝরাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। ট্রাম্প তো হামলার আগেই বলে দিয়েছিলেন যে আজ রাতে ইরানের উপর খুব জোরালো হামলা হবে এবং আগামী 2 দিন ধরে এই হামলা চলবে, অর্থাৎ আগামীকালও কিছু গড়বড় হতে পারে। ট্রাম্পের নির্দেশে আমেরিকার সেন্টকম ঘোষণা করেছে যে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিরুদ্ধে বড় মিলিটারি অপারেশন শুরু হয়েছে। ইরানি মিডিয়া বলছে এই হামলায় কেশম আইল্যান্ড, সিরিক, কাশ, বুশেহের, বন্দর আব্বাস এবং দক্ষিণ অঞ্চলের অন্যান্য এলাকাগুলোতে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আপনার মেহের নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের ওমেদিহা শহরের বেশ কয়েকটা অংশেও আমেরিকার হামলার শিকার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা এই ভিডিওগুলোতে কেশম আইল্যান্ড, সারাভান এবং ইরানের উপকূলীয় এলাকাগুলোতে যে হামলা হয়েছে তারপর ধোঁয়া আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে। কিছু ভিডিওতে দাবি করা হয়েছে সমুদ্রের তীরে থাকা আইআরজিসির বেশ কয়েকটি স্পিডবোট এই হামলায় জ্বলে ছাই হয়ে গেছে। কোণার্কের আশেপাশেও হামলা হয়েছে বলে খবর আসছে। আমি সকাল 9টায় আপনাদের এই খবর দিচ্ছি। ভিডিও এখন আপনাদের কাছে এডিট হয়ে পৌঁছাতে হয়তো আরো অনেক আপডেট নতুন চলে আসবে। তবে এতটুকু পরিষ্কার যে আমেরিকা টানা 3 রাত ধরে ইরানের উপর বড় মাপের হামলা চালাতে সক্ষম হয়েছে এবং এই দুই দেশের যুদ্ধ এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আজ 14 জুলাই ভোরের খবর অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বেশ কয়েকটি জাহাজকে তাদের ওয়ার্নিং অমান্য করার কারণে নিশানা করেছে, আর এর জবাবে আমেরিকা ইরানের এই দক্ষিণ অঞ্চলের মিলিটারি ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা শুরু করেছে। কিন্তু ইরানও তো চুপ করে থাকার পাত্র নয়। ইরান বলছে তারা আমেরিকাকে আরেকটা বড় ধাক্কা দিয়েছে। 13 ও আজ 14 জুলাই রাতে ইরানি ফোর্সের বিবৃতি অনুযায়ী আমেরিকার তাজা হামলার জবাবে ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আরও একটি বড় ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সেনা বলছে তাদের কামিকাজে সুসাইড ড্রোনগুলো কুয়েতের আমেরিকান ঘাঁটিতে থাকা কমিউনিকেশন সিস্টেম, ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক, পেট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি, কন্ট্রোল টাওয়ার এবং অস্ত্রের গুদামে সরাসরি আঘাত করেছে এবং বিশাল ক্ষয়ক্ষতি করেছে। শুধু তাই নয়, ইরানি নেভি দাবি করেছে যে তারা সমুদ্রে থাকা একটা আমেরিকান যুদ্ধ জাহাজেও ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে যখন ওই জাহাজটি ইরানের উপরে হামলা চালাচ্ছিল। দর্শক, আমেরিকা এখনো এর অফিসিয়াল কনফার্মেশন দেয়নি, কিন্তু ইরানের দাবি যদি সত্য হয় তবে এর মানে হলো যুদ্ধ আর শুধু ইরানের মাটিতে আটকে নেই। উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার প্রতিটি মিলিটারি ঘাঁটি এবং যুদ্ধ জাহাজগুলো এখন সরাসরি ইরানের নিশানায় পরিণত হয়েছে। আপনারা বাহরাইনের ছবিগুলোও দেখুন। আজ 14 জুলাই ভোরের এই ছবি ও ভিডিওগুলোতে বাহরাইনের জোরালো বিস্ফোরণের পর আগুন আর ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে ইরানি মিসাইলগুলো বাহরাইনে থাকা আমেরিকার ঘাঁটিতে আঘাত করেছে। আর মজার ব্যাপার হলো এই ভিডিওগুলোতে বাহরাইনের স্থানীয় মানুষের উল্লাসের শব্দ শোনা যাচ্ছে, কারণ বাহরাইনে ইরানের প্রচুর সমর্থক রয়েছে। দর্শক, আমেরিকার হামলার ঠিক পরপরই ইরান হরমুজ প্রণালীতে এমন একটা হামলা করেছে যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইউএইর ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে যাওয়া তাদের 2টো তেলের জাহাজে ইরান ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। জাহাজগুলোতে বড় ক্ষতি হয়েছে এবং সেগুলো আক্ষরিক অর্থেই আগুনের গোলায় পরিণত হয়েছে। ইউএই জানিয়েছে মোবাসা এবং আল বাহিয়া নামের এই 2টি ট্যাঙ্কারে এখনও আগুন জ্বলছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই হামলায় একজন ভারতীয় ক্রু মেম্বারের মৃত্যু হয়েছে এবং 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জন ভারতীয় এবং 2 জন ইউক্রেনের নাগরিক, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের জন্য গভীরভাবে শোকাহত। ইউএই এই হামলাকে আন্তর্জাতিক আইনের খোলাখুলি লঙ্ঘন বলে জানিয়েছে এবং বলছে যে নিজেদের রক্ষার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইউএই ফোর্স এখন হাই অ্যালার্টে আছে, অর্থাৎ ইউএই এখন সরাসরি বদলা নেওয়ার কথা বলছে। দর্শক, যদি ইউএই সত্যিই পাল্টা হামলা করে এবং তাদের এয়ারফোর্স বোমা ফেলে, তবে এই যুদ্ধ আর শুধু আমেরিকা ইরানের মধ্যে থাকবে না, এটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে। অনেকেই প্রশ্ন করছেন আরব দেশগুলো তো রোজ গালি খাচ্ছে, তাদের জাহাজে হামলা হচ্ছে, তবুও তারা কেন পাল্টা হামলা করছে না? এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন চুক্তি আছে। হয়তো তারা চাইছে আমেরিকান ফোর্স যেন মিডল ইস্ট থেকে পাত্তারি গোটায়। কে জানে কি চলছে ভিতরে ভিতরে।